আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বেগম জিয়া সুস্থ হয়ে দেশের মানুষের জন্য আবারও কাজ করতে পারবেন এমন আশাবাদের কথাও বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য অপেক্ষা করছে। হাসান মাহমুদের রিপোর্ট। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া কর্মসূচি পালন করে বিএনপি। জুমার নামাজের পর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদে দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করেন মুসল্লিরা। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা দোয়া চেয়েছি, তিনি যেন আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেয়। এছাড়াও জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম, কারওয়ান বাজার আম্বরশাহ মসজিদ, পুরান ঢাকার হুসনি দালান মসজিদ সহ বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এর আগে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদেরকে রাজনৈতিক লেজুর বৃত্তি পরিহার করতে হবে, গণতন্ত্রের স্বার্থে গুরুত্ব দিতে হবে ভিন্ন মতকে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি বলে মত দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আপনারা জানেন যে এমন একটা সময় এখন, যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকবে, স্বাধীন থাকবে, সে বিষয়টি আমরা নিশ্চিত করব। কোনো দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে দাঁড়িয়ে দেখবেন যে আপনার অধিকার থেকে আপনি আদায় করতে পারবেন। আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোনো দলের মধ্যে তো দ্বিমত নেই। দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না। সোশ্যাল মিডিয়ার অবাধ অপপ্রচার সমাজে ভীতি সৃষ্টি করছে বলেও মনে করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় যেন কোনো ঘাটতি না হয় সেজন্য সহযোগিতায় প্রস্তুত সরকার। তিনি বলেন, নিয়মিত বেগম জিয়ার চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণা। তার সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেগম জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না হয় সেজন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। জামায়াতে ইসলামের জনপ্রিয়তায় একটা গোষ্ঠী ভয় পেয়েছে উল্লেখ করে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, হামলা করে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না। জনগণের ম্যান্ডেট পেলে বিএনপি সহ সব দলকে সাথে নিয়ে বাংলাদেশকে গড়ে তোলা হবে বলেও জানান দলটির আমির। ঢাকায় যুব ছাত্র নাগরিক সমাবেশে তিনি একথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ভাসানটেকের বিআরপি মাঠে যুব ছাত্র নাগরিক গণসমাবেশ করেছে ঢাকা 17 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান। সমাবেশে আশেপাশের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেয়। আমরা নৈতিক চরিত্রবান আদর্শ মানুষদেরকেই আগামী দিনের নেতৃত্বের জন্য বাছাই করে নিব। বাংলাদেশকে কি বিদেশ থেকে পরিচালনা করা যাবে না বাংলাদেশে এসে পরিচালনা করতে হবে? এতে প্রধান অতিথি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পুরনো ব্যবস্থায় আর নতুন বাংলাদেশকে চালানো যাবে না। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন,
ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ। নির্বাচনী প্রচারণায় বাধা দিয়ে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না বলে জানান ডাক্তার শফিক। আপনি গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, দেয়ালের পোস্টার, সুতায় টানানো পোস্টার আপনি ছিঁড়তে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন না। ক্ষমতায় না গেলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন জামায়াত আমির। জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই, দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই, সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের কথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যাই, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। সৎ ও যোগ্য তরুণদের হাতে জামায়াতে ইসলামী দেশের দায়িত্ব তুলে দিতে চায় উল্লেখ করে আগামী সংসদ নির্বাচনে জামাত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামাত ইসলামীর আমির হিসেবে শপথ নিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আমির হিসেবে 2026 থেকে 2028 মেয়াদের জন্য শপথ পাঠ করেন তিনি। এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন নবনির্বাচিত আমির। এর আগে গোপন ব্যালটে সারা দেশে দলের রোকনদের ভোট গ্রহণের মাধ্যমে 3 বছরের জন্য জামায়াতের আমির নির্বাচন করা হয়। এতে 1,16,792 জন রোকন ভোট দেন। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচনে টানা তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হন ডাক্তার শফিকুর রহমান। শপথ অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 54 বছরে পরিকল্পিতভাবে দেশে বিভাজন সৃষ্টি করে রাখা হয়েছে। বলেন, দেশে মেজরিটি ও মাইনরিটি হিসেবে কাউকে গণ্য করতে চায় না তার দল। বহির্বিশ্বে এসব নেই, তারা ইউনাইটেড নেশনস। বিভাজনের মাধ্যমে জামাত কোনো সংঘর্ষে জড়ানোর নাটক আর দেখতে চায় না। বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে, এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটির কোনো সংঘাত আমরা আর দেখতে চাই না। উন্নত দেশগুলোতে মেজরিটি মাইনরিটি বলে কিছু নাই, তারা ইউনাইটেড নেশন, ঐক্যবদ্ধ জাতি। আমাদের মধ্যে পরিকল্পিতভাবে এটি সৃষ্টি করা হয়েছে যাতে জাতিকে মুখোমুখি করে রাখা যায়। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত সহ 4 জনের বিরুদ্ধে 1,613 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ ও বিভিন্ন গণমাধ্যমে চৌধুরী নাফিস শরাফত ও তার সহযোগীদের বিরুদ্ধে বেস্ট হোল্ডিংসের বন্ডে 500 কোটি টাকা বিনিয়োগের চাপ প্রয়োগ, বিদেশে অর্থ পাচার এবং একাধিক বাড়ি ফ্ল্যাট ক্রয় সহ নানা দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয়। এসব অভিযোগ প্রকাশের পর সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এ সম্পর্কে অনুসন্ধান শুরু করে। প্রাথমিক অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযোগের সত্যতা পাওয়ায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় চৌধুরী নাফিস শরাফত সহ তার 4 সহযোগীর বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছে সিআইডি। কৌশলগত গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দিয়ে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025 এর চূড়ান্ত অনুমোদন দেয় সরকারের রাষ্ট্র সংস্কার ফাঁকা বুলি বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন কর্মকাণ্ডে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে সংস্থাটি। অধ্যাদেশের খসড়াকে সাধুবাদ জানানো হলেও অনেক কৌশলগত সুপারিশ সরকার বাদ দিচ্ছে, যা সরকারের সংস্কারপন্থী অবস্থান স্পষ্ট করে বলে উল্লেখ করা হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্র সংস্কারের দায়িত্বপ্রাপ্ত সরকারের জন্য একটি স্ববিরোধী এবং সংস্কার পরিপন্থী নজির। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পের পর ফাটল ধরা 6টি ভবন রাজুক খালি করার নির্দেশ দেওয়ার পর ভবন ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3টি হলে ফাটল দেখা দিয়েছে।
নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারেক স্বপন। সম্প্রতি ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের ৮টি হাউজিং এলাকার পাশাপাশি এসব বাড়িগুলো একটির উপর আরেকটি হেলে পড়ে দেখা দেয় ফাটল। এতে বাসিন্দাদের মধ্যে দেখা দেয় আতঙ্ক, অনেকে অন্যত্র চলে যান। বৃহস্পতিবার ঝুঁকিপূর্ণ বাড়িগুলো পরিদর্শন করে রাজউক ও বুয়েটের প্রতিনিধি দল। এ সময় ফাটল ধরা ও হেলে পড়া ৬টি ভবন খালি করার নির্দেশ দেয় রাজউক। ভবনের বাসিন্দারা জানান, হঠাৎ করে বাড়ি খালি করার নির্দেশ দেওয়ায় বিপাকে পড়েছেন তারা। হঠাৎ করে বিল্ডিংটা ভূমিকম্প হেলে যাওয়াতে মানুষের একটা দুর্ভোগ হয়ে গেছে, কারণ হঠাৎ করে তো আর বাসা পাওয়া যাচ্ছে না। বাসা খুঁজতেছি কিন্তু কোথাও বাসা পাচ্ছি না, কিন্তু আমরা জব করি। আমাদের হাতে পায়ে ধরার অবস্থা, যে বাচ্চার পরীক্ষা, আমরা এখন কোথায় কিভাবে যাব, আমাদের যাওয়ার কোনো ইয়ে নাই। এদিকে ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন হল, শহীদ তাজউদ্দিন আহমেদ সহ 3টি হলে ফাটল ধরলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রভোস্ট ডক্টর লুৎফুর ইলাহি। তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ঝুঁকি নিরূপণে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ আসনের প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, বিগত ১৭ বছর শিক্ষা খাতে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিচার এবং দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা বিএনপির প্রধান লক্ষ্য। বিকেলে ফরিদপুরের নগরকান্দায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া কৃতির শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, কোনো জাতি যদি নিজের পায়ে দাঁড়াতে চায় তাহলে সবার আগে তাদের সুশিক্ষিত হতে হবে। প্রত্যেক নাগরিকের শিক্ষা লাভের অধিকার রয়েছে, বিশেষ করে নারীদের শিক্ষা লাভের বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। অনুষ্ঠানে জেলা উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ক্ষমতায় এলে জামায়াতের প্রথম কাজ হবে দুর্নীতি বন্ধ করা। বিকেলে মোহাম্মদপুর টাউন হলে আয়োজিত যুব সমাবেশে একথা বলেন তিনি। এ সময় তিনি দাবি করেন, অতীতে জামায়াতের 2 জন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। এটাই প্রমাণ করে জামায়াত সৎ রাজনৈতিক শক্তি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণভোট এবং নির্বাচন একই দিনে হলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং এর দায় সরকারকেই নিতে হবে। এদিকে দুপুরে এক গণমিছিলে ঢাকা 18 আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন দল ও ব্যক্তি ক্ষমতায় ছিলেন, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে সক্ষম হয়নি। তারা ক্ষমতায় গেলে তুরাগের রাস্তাঘাট সহ অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে আশাবাদ ব্যক্ত করেন তিনি। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ডাক্তার এম.এ. মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফাইনাল খেলায় সিরাজগঞ্জ যুব সংঘ চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. মোহিত। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। বিপিএলে ফিক্সিংয়ের বিষয়ে এখনও ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় বিসিবি। আইসিসির নির্দেশিকা মেনেই বিসিবি সময় নিচ্ছে বলে জানিয়েছে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। চূড়ান্ত প্রতিবেদন আসলে সেই অনুযায়ী পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা তৈরি হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও এ ও বি ক্যাটাগরি থেকে অন্তত 2 জন ক্রিকেটার নেওয়া বাধ্যতামূলক করেছে বিসিবি। নিলয় মজুমদারের রিপোর্ট। খেলায় স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য বিসিবি সভাপতি জিরো টলারেন্সের কথা জানালেও এখনও পাওয়া যায়নি গত বিপিএলের ফিক্সিংয়ের তদন্ত প্রতিবেদন। তবে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার আগে অ্যালেক্স মার্শালের ইন্টিগ্রিটি ইউনিটের চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় বিসিবি। এছাড়াও এ ও বি ক্যাটাগরি থেকে অন্তত 2 জন খেলোয়াড় নেওয়া বাধ্যতামূলক করতে যাচ্ছে গভর্নিং কাউন্সিল। আইসিসির এটা তো আমাদের গভর্নিং কাউন্সিলের বাইরে। এটা অ্যাজ আ বোর্ড ডিরেক্টর আমি বলতে পারি উই আর ফলোয়িং দি আইসিসি প্রসিডিউর। এখন যে আপনারা সবাই জানেন তদন্ত কমিটিতে হয়তো লোকজনের নাম আছে, এটা আছে। এখন এটা যতক্ষণ এটা কমপ্লিট হয়ে আমাদের না বলবে আমরা তো কোনো অ্যাকশনে যেতে পারি না। অ্যাডভাইস এটা 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 এখন পর্যন্ত আমি জানি না, এটা বোর্ড প্রেসিডেন্ট আর অ্যালেক্স মার্শাল উনি বলতে পারবে। আসন্ন আসরে থাকছে না আইএমজি, তবে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান না থাকলেও গত আসরে আয়োজনের ঘাটতিগুলো এই আসরে কাটিয়ে তোলার কথা জানিয়েছেন এবিসি পরিচালক। ট্রান্সএশিয়া হচ্ছে দুবাই বেসড কোম্পানি,
যারা আপনার এই যে সব এমিরেটস ক্রিকেট বোর্ড, PCL, IL-T20 আরও অনেক জায়গায় ওরা করছে, যেটা আপনারা দেখবেন এখন IL-T20 করলে তাদের কোয়ালিটি অ্যান্ড দিয়ে দেখবেন কিন্তু মধ্য কথা দেবের দ্য লোয়েস্ট। সো আমার কোনো অপশন ছিল না অন্য কাউকে দেওয়ার, লোয়েস্টের বাইরে তো আমরা যাব না। আগামী 26শে ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হবে BPL। নিলয় মজুমদার, NTV নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় ভূমি গ্যালারিতে দ্য আর্ট অফ বিং আওয়ার শীর্ষক এক বিশেষ শিল্প আলোচনা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এই আলোচনার কেন্দ্রে ছিলেন বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম এবং শিল্প সমালোচক জাভেদ জলিল। এছাড়া সমকালীন ভিজুয়াল আর্টিস্টরা শিল্প চর্চায় সচেতনতা, ভাবনার বিবর্তন এবং সৃষ্টির অভিজ্ঞতা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। 21 দিনের এই প্রদর্শনীতে বাংলাদেশের কিংবদন্তি ও স্বনামধন্য তরুণ 114 জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়। ন্যাশনাল ডক্টর ফোরামের জাতীয় চিকিৎসক সিরাত কনফারেন্স ও কালচারাল ফেস্ট 2025 অনুষ্ঠিত হলো। শুক্রবার বিকেলে রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন হলে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন NTF সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সফররত কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রী রিফাত লতিফি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।